মূল্যস্ফীতি সহনীয় না হয় কঠিন হচ্ছে স্বল্প আয়ের মানুষের জীবন ধারণ। দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল না দিলে বাড়বে দুর্ভোগ। ব্যয় বাড়ছে, আয় প্রকৃত আয়ের সে তুলনায় কমছে। সেক্ষেত্রে তো আপনাকে যদি সঞ্চয় থেকে থাকে, সঞ্চয় ভেঙেই চলতে হবে, আর নাহলে ধার করতে হবে। সমন্বয়হীন অভিযানে বিপাকে 1 লাখ রেস্তোরাঁ শ্রমিক। ঈদের আগে বেতন বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা। রেস্টুরেন্ট বন্ধ নয়, ভুল শুধরাতে সময় চান 1 মাস। বন্ধ মানে 25 জন কর্মচারীর খাবার বন্ধ। আমাদেরকে আমাদের ব্যবসাটা করার সুযোগ দেখ, আমাদেরকে একটা সময় দেখ, সময় বেঁধে দেখ। গাজীপুরে কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 7 শিশু সহ দগ্ধ অন্তত 40। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি কারো অবস্থায় শঙ্কামুক্ত নয়। সোমালিয়ায় অপহৃত বাংলাদেশি নাবিকরা যোগাযোগ বিচ্ছিন্ন, ফেরানোর আকুতি পরিবারের। কূটনৈতিক প্রচেষ্টা চলছে জানালেন মন্ত্রী। কথা হচ্ছে যে এখানে যদি টাকা না দেয় আমাদেরকে একজন করে মেরে ফেলতে বলছে। যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এখনো ফর্মালি জলদস্যুদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। যশোরে চাঞ্চল্যকর খুনের পেছনে পিচ্চি রাজা, পলিথিন বাবু সহ কয়েকটি কিশোর গ্যাং। উঠতি বয়সীরা বিপথে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। সন্দ্বীপ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ, ঝুঁকি নিয়ে নৌপথে চ্যানেল পাড়ি দিচ্ছেন 4 লাখ বাসিন্দা। চিকিৎসা না পেয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের 3 দিনব্যাপী ভোট গ্রহণ শুরু কাল। 2 যুগ ধরে ক্ষমতার কেন্দ্রে পুতিন, এবারও প্রায় সুনিশ্চিত জয়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি রিশান মাহমুদ। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কোনোভাবেই সহনীয় হচ্ছে না মূল্যস্ফীতি। পণ্য এবং সেবা ব্যয় এখনও নাগালের বাইরে। লাফিয়ে ব্যয় বাড়লেও বাড়ছে না মজুরি, অর্থাৎ মানুষ যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। দিন দিন কঠিন হচ্ছে স্বল্প আয়ের মানুষের জীবন ধারণ। ডলার সংকট, ব্যাংক সুদ হার বৃদ্ধি, উৎপাদনের স্থবিরতায় চাপে অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা না করা গেলে দুর্ভোগ বাড়বে। দিনের বড় সময়ই এমন পরিশ্রম করেন সুধীর সরকার। দিন চুক্তির এই কাজে যা আয় হয় তা দিয়ে বেঁচে থাকা কঠিন। ওই ব্যাংকে ডিপোজিট করেছিলাম, ওইটা বাইঙ্গা তুলে খাইছি, মানে সংসার না তোলে তো খাইতে হইব না। সুধীরের মতোই দিনরাত কঠোর পরিশ্রম করা দেশের বিপুল সংখ্যক মানুষ ভালো নেই। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, কমছে না সংসারে টানাপোড়েন, সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। আমি যাই করি, কাজ করি, এটাকে আমার সংসার চলে না। 2 বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতির তুলনায় মজুরির হার কম। বিবিএস এর তথ্য বলছে, গেল ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 9.67%, কিন্তু তখন মজুরির হার হয় 7.78%। দম বন্ধ এই অবস্থাকে কি বলা যায়? ব্যয় বাড়ছে, আয় প্রকৃত আয়ের সে তুলনায় কমছে। সেক্ষেত্রে তো আপনাকে যদি সঞ্চয় থেকে থাকে, সঞ্চয় ভেঙেই চলতে হবে, আর নাহলে ধার করতে হবে, আর নাহলে আপনার বাজেটে কাট করতে হবে। মানে 3 বেলার জায়গায় 2 বেলা খাবেন, বা ইভেন কোয়ালিটি, ডায়েটের কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হবে। তো ওই অবস্থা তো এখন আছে। সেটাকে ঠিক দুর্ভিক্ষ বলা যায় না, কিন্তু সেটা অনেকের জন্যই খুব কষ্টকর একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে। ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে কমেছে শিল্প উৎপাদন, আবার ডলার সংকটের কারণে ঋণপত্র খোলা যাচ্ছে না। তৈরি হয়েছে উভয় সংকট। সুদের হার বাড়লে ঋণ নেওয়ার প্রবণতা কমে যায়, বিনিয়োগ উৎপাদনের ক্ষেত্রে কিছুটা টান সেখানে পড়তে পারে। কিন্তু ডলার সংকটের কারণে যে আমি এলসি খুলতে পারছি না, কাঁচামাল আমদানি করা যাচ্ছে না, যন্ত্রপাতি আমদানি করা যাচ্ছে না, এইটা তো দুটোকেই একদিকে গ্রোথকে যেভাবে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে মূল্যস্ফীতিকেও উস্কে দিচ্ছে। এইটা তো
গ্রহণযোগ্য না। জ্বালানির দেনা পরিশোধে ইস্যু করা হচ্ছে বন্ড, এটি টাকা ছাপানোর মতোই সিদ্ধান্ত। দেনা পরিশোধের জন্য বন্ড ইস্যু করা হলো, বিশেষ বন্ড। সেটা ব্যাংকারদের বলা হলো যেটা ব্যাংকারদের কিনতে হবে 8% সুদ দিয়ে। কিন্তু আবার ওই বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করলো। এটা তো বেসিক্যালি টাকা ছাপানোর মতো হয়ে গেল। আগের চেয়ে ধীরে ধীরে পরিস্থিতির উত্তরণ হচ্ছে বলে মনে করে সরকার। মাটি কাটার কাজ হোক আর টুকরি বোয়ার কাজ হোক, কাজ যদি সৃষ্টি হয় মার্কেটে, তাহলে আমি ভয় পাচ্ছি না। অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে পদক্ষেপের মধ্যে সমন্বয় দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সমন্বয়হীন অভিযান বন্ধ না করলে আত্মহত্যা ছাড়া পথ থাকবে না বলে জানিয়েছেন রাজধানীর রেস্তোরাঁ মালিকরা। ঈদকে সামনে রেখে এরই মধ্যে প্রায় 1 লাখ শ্রমিকের বেতন এবং বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তারা। অভিযানের মাধ্যমে রেস্তোরাঁ বন্ধ নয়, বরং ভুল শুধরানোর জন্য 1 মাস সময় দাবি করেছেন ব্যবসায়ীরা। 29 ফেব্রুয়ারি বেলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণ হারান 46 জন। এমন ভয়াবহ দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার নানামুখী অভিযান। এসব অভিযানে ইতিমধ্যে বন্ধ করা হয়েছে 300-রও বেশি রেস্তোরাঁ। শুধু তাই নয়, আবাসিক ভবনের অনুমতি নিয়ে যারা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছিলেন সেসব ভবন মালিকরা এখন রেস্তোরাঁ বন্ধ রাখতে বাধ্য করছেন, যার সংখ্যা 1000-এরও বেশি। মালিকদের দাবি, প্রায় সব ধরনের অনুমতির কাগজ থাকার পরও মিডিয়া ট্রায়ালের জন্য বন্ধ করা হচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ। অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নতির জন্য কোনো সময়ই দেয়া হচ্ছে না তাদের। আমরা ভাই বোন মিলে এই ব্যবসা চালু করেছি। উনি নারী উদ্যোক্তা হিসাবে আজকে আপনি বোঝেন যে তার কি অবস্থা। আমাদের একদিনও চলার মতো সংগতি নেই। আমি সহ যারা আমরা আজকে বদ্ধ অবস্থায় আছি, সবাই অপেক্ষায় আছি। যদি সরকার যদি আমাদেরকে আর 1-2 দিন যদি কোনো সমাধানে না আসে, আমাদের রাস্তায় নেমে যাওয়া ছাড়া, আমাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বাধ্য হব আমরা। কেউ দেশের বাইরে থেকে এসেছেন, কারোর রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক লোন। নিজের পাশাপাশি কর্মীদের চিন্তায় ঘুম হারাম ব্যবসায়ীদের। একজন মালিকের পক্ষে তার কর্মচারীর কাছে মাপ চাওয়া যে ভাই আমি তোমাকে বেতন দিতে পারতেছি না, এটা গতকালকে আমাকে পাঠাইতে হয়েছে। এটা কতটুকু দুঃখজনক ভাই? আমার দোষটা কি? ব্যবসায়ীরা বলছেন পুরো রোজার মাসে একবেলা ব্যবসা করতে পারতেন তারা। অভিযানের নামে এমন পরিস্থিতি চলতে থাকলে রাস্তাতেই ঈদ করতে হবে তাদের। সিরিয়ালি কিন্তু অনেক জায়গায় এখন আগুন লাগছে, তাই বলে কি আমার হাসপাতালে আগুন লাগলে আমি হাসপাতাল বন্ধ করে দিব, বা আমার যদি পরিবহন সেক্টরে আগুন লাগে আমি বাস বন্ধ করে দিব? এটা তো কোনো ফ্যাক্ট না। আমাদের সলিউশন করতে হবে। একটা ব্রাঞ্চে 20 থেকে 25 জন স্টাফ, একটা রেস্টুরেন্ট বন্ধ মানে 25 জন কর্মচারীর খাবার বন্ধ, তাদের ইনকাম বন্ধ, তাদের পরিবারে 25 জনের প্রত্যেকের পরিবারে 3 থেকে 4 জন করে মেম্বার আছে। আপনারা হয়তো ভাবতেছেন একটা রেস্টুরেন্ট আমরা বন্ধ করে দিলাম বৃহৎ স্বার্থে, বাট আপনি 25 জন ইন্টু 4 প্রায় 100 জনে কিন্তু আপনি খাবারের ব্যবস্থা বন্ধ করতেছেন। সমন্বিত অভিযানকে স্বাগত জানাচ্ছেন রেস্তোরাঁ মালিকরা, তবে সেক্ষেত্রে ভুল সংশোধন অথবা কর্তৃপক্ষের অনুমতির জন্য অন্তত 1 মাস সময় দাবি রেস্তোরাঁ ব্যবসায়ের সাথে জড়িতদের। আমরা দোষের ঊর্ধ্বে নই, কিন্তু আমাদেরকে আমাদের ব্যবসাটা করার সুযোগ দেখ, আমাদেরকে একটা সময় দেখ, সময় বেঁধে দেখ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ অন্তত 40 জন দগ্ধ হয়েছেন। আহত 32 জনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এদের মধ্যে 7 জন শিশু রয়েছে। কারো অবস্থায় শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। আশ্বস্ত করেছেন মর্মান্তিক এই বিস্ফোরণে দগ্ধদের পাশে থাকবে সরকার। সিলিন্ডার বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে এভাবেই দিকবিদিক ছোটে স্বজনরা। মৌচাক এলাকার শ্রমিক কলোনি হিসেবে পরিচিত তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে অন্তত 40 জন। তাদের মধ্যে 5 জনই একই পরিবারের। প্রত্যক্ষদর্শীরা জানায় ইফতারের আগে স্থানীয় শফিক খানের বাসার ভাড়াটিয়া শ্রমিকরা রান্না করছিলেন। গ্যাস ফুরিয়ে গেলে আরেকটি সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় আগুন ধরে যায়। সে সময় সিলিন্ডারটি ঘরের পাশে রাস্তায় ফেলে দিলেই প্রচণ্ড শব্দে ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হয় আশেপাশে থাকা বাসিন্দারাও। চুলায় আগুন দিতে যায়, দেওয়ার সাথে সাথে ওই সিলিন্ডারের
মানে রেগুলেটর পয়েন্টে যায় আগুন ধাও ধাও করে জ্বলে ওঠে। গ্যাসের বোতলটা নাগাবার নিচে পরে চাবি ভাঙে গেছে, চাবি ভাঙে যাওয়ার কারণে সমানে খালি গ্যাস খালি উপমুখে বার হইতেছে, গ্যাসটা যে বাইরে হইতেছে ফুসফুস করে, এটা যারা যারা আশেপাশে লোকজন চলাফেরা করতেছে সবার শরীরের মধ্যে লাগে লাগে একদম চামড়া শুইলা শুইলা পড়তেছে। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। দগ্ধদের অধিকাংশদেরই নেওয়া হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। গ্যাস বের হইতেছিল, হয়তো কোনো জায়গায় আগুন জ্বলতেছিল অথবা কেউ রান্না করতেছিল, সেখান থেকে হয়তো আগুনের আশা এসে আবার আগুন জ্বলে গেছে। গ্যাস বাইর করে দিয়ে 4-5 মিনিট পরে আমি আবার বাসায় আইছি, রুমে ঢুকেছি, লোকজন সব দেখতেছে, 4-5 মিনিট পরে এটা ব্রাস্ট হয়েছে। খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। জানান দগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নয়। রোগীদের যা যা দরকার সব করবে, তবে ঘটনাটা খুবই মর্মান্তিক। এর চেয়ে বেশি আমরা এখন এই মুহূর্তে কিছুই বলার নাই। তবে যারা ভর্তি আছে 30 জন, সবারই ইনহেলেশন বার্ন আছে, কেউই আশঙ্কামুক্ত না। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 8 জনের শরীরের 90% পুড়ে গেছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী লামিয়া তিথি, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। তিথি, এই ঘটনায় যে 32 জনকে ভর্তি করা হয়েছে তাদের এখন কি অবস্থা? আমি বর্তমানে এখন বার্ন ইনস্টিটিউটে আছি। আমি যদি বলতে চাই যে কালকে কিন্তু গাজীপুরে কালিয়াকৈরে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন 40 জন, তাদের মধ্যে কিন্তু দগ্ধ 32 জন কিন্তু তাদের কিন্তু বার্ন ইনস্টিটিউটে, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই 32 জনের মধ্যে কিন্তু 7 জন শিশুও রয়েছে, আর এই 32 জনের মধ্যে 5 জনকে আইসিইউতে, 25 জনকে পোস্ট অপে ও 2 জন ফিমেল এইচডিওতে ভর্তি করা হয়েছে। বলতে গেলে এই 32 জনের মধ্যে 15 জনের অবস্থা কিন্তু অনেক খারাপ। তাদের বলতে গেলে 50 ভাগের উপরে পুড়ে গেছে, আর একই সাথে বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এখানে 100% বার্নেরও একজন রোগী ভর্তি হয়েছেন। যদি বলতে চাই যে 8 জনের কিন্তু 15 জনের প্রায় 8 জনের, এদের মধ্যে 8 জনের 90%ও কিন্তু পুড়ে গেছে, আর তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন। গতকাল রাতে স্বাস্থ্যমন্ত্রী দেখতে এসেছিলেন, তখন বলেছেন, তিনি জানিয়েছিলেন যে কারোর অবস্থায় এখনো শঙ্কামুক্ত নয়। এদিকে আশ্বস্তও করেছিলেন যে মর্মান্তিক এই বিস্ফোরণে দগ্ধদের পাশেই থাকবে সরকার। রিশান, আমি যদি আরও একটি কথা বলতে চাই যে আজকে কিন্তু বেলা 11টার দিকে স্বাস্থ্যমন্ত্রীর আবারও বার্ন ইনস্টিটিউটে আসার কথা, এবং এসে দগ্ধদের কি অবস্থা তাদের বিষয়ে আমাদের সাথে কথা বলার কথা রয়েছে। যদি তখন আর এর আপডেট আর কি অবস্থা রয়েছে বাকিদের, সেটা 8:30টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাবেন বলেও জানিয়েছেন। রিশান, তিথি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা এখন যোগাযোগ বিচ্ছিন্ন। চরম উদ্বেগ উৎকণ্ঠায় তাদের পরিবার। বিভিন্ন বার্তায় আকুতি জানিয়েছেন নাবিকরা। মুক্তিপণ না দিলে সবাইকে মেরে ফেলার শঙ্কার কথাও জানিয়েছেন জিম্মিরা। জিম্মি দশার অবসান ঘটাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। ওরা লাস্ট 2 মাস আগে একটা ইরানি একটা ফিশিং বোট ওরা আটক করছিল। তো ওই ফিশিং বোট আমাদের জাহাজের সাথে অ্যালংসাইড বাঁধা আছে। ওই ফিশিং বোট থেকেই মূলত ওরা আমাদেরকে অ্যাটাক করছে। তো এখন ওই ফিশিং বোটটার ওরা ছেড়ে দিবে, ইরানি ফিশিং বোট যেটা ওরা 2 মাস ধরে আটক করে রাখছিল। ওইটার আমরা ওই ডিজেল অয়েল দিলাম, ডিজেল অয়েল দেওয়া শেষ হইলে ওইটা ছেড়ে দিবে ওরা। দেন আমাদেরকে নিয়ে হয়তো ওদের ওই সোমালিয়ান কোস্টে হয়তো ওদের আস্তানায় চলে যাবে আর কি। জলদস্যুদের কবলে পড়ার আগে এটাই ছিল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসারের শেষ বার্তা। মঙ্গলবার সন্ধ্যার পর তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তিনি সহ জাহাজে থাকা 23 বাংলাদেশি সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি। জাহাজের নিয়ন্ত্রণ পূর্ব এবং পরবর্তী অবস্থা বিভিন্ন সময়ে মোবাইল ফোনে বর্ণনা করার সুযোগ পেয়েছেন 2-1 জন ক্রু। ওরা 7-8 জন আছে পাইরেটস, ওরা হয়তো আমাদেরকে ওদের ওইখানে নিয়ে যাবে। ওদের কাছে গান আছে সবার কাছেই, আমাদের থেকে মোবাইল নিয়ে নিচ্ছে আর কি। ফাইনাল কথা হচ্ছে যে এখানে যদি টাকা না দেয় আমাদেরকে একজন করে মেরে ফেলতে বলছে আর কি। উদ্বিগ্ন স্বজনরা সকালে ছুটে যান জাহাজটির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং কার্যালয়ে। জানান নাবিকদের মোবাইল ফোন কেড়ে নেয় মঙ্গলবার রাত থেকে তারা যোগাযোগ বিচ্ছিন্ন। তারা যেন বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে
এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে, কারণ আমরা চাই ওখানে যারা আছে প্রত্যেকেই তাদের স্বজনদের কাছে অক্ষত অবস্থায় ফিরে আসুক এবং যত দ্রুত ফিরে আসে এটাই আমাদের জন্য সকলের জন্য মঙ্গল এবং মঙ্গলজনক। এবং সবাই আমরা অসুস্থ অবস্থায় আছি, টেনশন স্বাভাবিক, সে একটা ইসের মধ্যে আছে, এই কারণে সবাই ভেঙে পড়ছে। জিম্মি নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে দাবি জাহাজ মালিক কর্তৃপক্ষের। নাবিকদের অক্ষত অবস্থা ফিরিয়ে আনা, সেই লক্ষ্যে আমরা সরকারের উচ্চ পর্যায়ে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আমরা নিয়মিত যোগাযোগ করে কাজ করে যাচ্ছি। 2010 সালেও সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি একই গ্রুপের জাহাজ এমবি জাহান মনির 25 নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করেছিল। মুক্তিপণ দিয়ে 100 দিন পর ছাড়া পেয়েছিলেন তারা। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সেদিনের এক জিম্মি। সোমালিয়ান লোকগুলো ক্রেজি, ওরা নিজেদের লোককে মেরে ফেলে, বুঝছেন। আর সে তো অস্ত্রের মুখে, সবগুলোতে ধরনের AK-47 নিচে কোনো অস্ত্র নেই তাদের, বিশেষ করে। সুতরাং এখানে আপনার আগামীকালকে ওরা পৌঁছাবার পরে দেখা গেছে সেখানে আরেকটা গ্রুপও হামলা করতে পারে, ঠিক আছে, ওদের কাছে নেওয়া যাওয়ার জন্য। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে দুবাই বন্দর যাওয়ার পথে মঙ্গলবার জিম্মি করা হয় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ। জাহাজের 23 নাবিকের মধ্যে 11 জনের বাড়ি চট্টগ্রামে, বাকিরা বিভিন্ন জেলার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহর 23 নাবিকের মধ্যে 11 জনই চট্টগ্রামের। চরম উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের সদস্যদের। আরও জানবো এ বিষয়ে সহকর্মী শহীদুল সুমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। সুমন, অপহরণকারীদের সাথে কোনো যোগাযোগ করা গেছে কিনা, সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে? রিশান, এখনো পর্যন্ত এসআর শিপিং কর্পোরেশন যেটি বলছে, তারা এখনো পর্যন্ত জলদস্যুদের সাথে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করতে পারেনি। তার কারণ হিসেবে তারা আসলে যেটি বলছে, যদিও বা এই এসআর শিপিং কর্পোরেশনের আরও একটি জাহাজ কিন্তু 2010 সালে আপনি জানেন যে একই দেশের জলদস্যুরা অপহরণ করেছিল, তখনও কিন্তু একটু সময় লেগেছিল যোগাযোগ করতে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আসলে বলছে যে যতক্ষণ পর্যন্ত জলদস্যুরা তাদের নিজস্ব নিরাপদ গণ্ডির মধ্যে তারা যাবে না, ততক্ষণ পর্যন্ত তারা যোগাযোগটি করবে না। অর্থাৎ যেহেতু সোমালিয়ার জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে জাহাজটি, সেক্ষেত্রে সোমালিয়া জলসীমায় যখন তারা প্রবেশ করবে তখনই কিন্তু হয়তো তারা যোগাযোগ করবে, এবং সেটি কিন্তু কূটনৈতিকভাবে সরকার পর্যায়ে কিংবা এসআর শিপিং কর্পোরেশন সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। যদিও বা আগের ঘটনায় এক প্রতিষ্ঠানটির সিইও মেহরুল করিম এটি আসলে করেছিলেন, এবারও তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন। সব মিলিয়ে হয়তো তারা চেষ্টা করছেন যে কয়েকদিনের মধ্যেই তারা যোগাযোগ করবে। আগের জাহাজটি কিন্তু যখন 2010 সালে অপহরণ হয়েছিল তখন কিন্তু 100 দিন পরে তাদের ফেরত আনা হয়েছিল। তখন কিন্তু 25 জন নাবিক ছিলেন এবং একজন প্রধান ক্যাপ্টেনের স্ত্রী ছিলেন। সব মিলিয়ে তখন কিন্তু মুক্তিপণ দিয়ে যেহেতু তাদেরকে উদ্ধার করা হয়েছিল, এবারও আসলে ধারণা করেছে বড় ধরনের কোনো আর্থিক আসলে তাদেরকে অর্থ দিয়েই তাদেরকে ফেরত আনতে হবে। সব মিলিয়ে এখন কিন্তু যেই নাবিকদের পরিবার রয়েছে তারা কিন্তু বারবারই এসআর শিপিং কর্পোরেশনে যাচ্ছেন। তাদের আসলে এক একটি সময় কাটছে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে, আপনি যেমনটি বলছিলেন, কারণ তাদের সাথে যোগাযোগ বন্ধ সেই মঙ্গলবার বিকেল থেকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত নাবিকদের পরিবার কিন্তু এসআর শিপিং কর্পোরেশনে যাচ্ছেন এবং এসআর শিপিং কর্পোরেশন এবং এটি নিয়ে কিন্তু এখন সরকারের উচ্চ পর্যায়েও কিন্তু আসলে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে তারা, আপনি জানেন পররাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছিল এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রীও আসলে বলছে, তারাও চেষ্টা করছেন কূটনৈতিকভাবে এই বিষয়টি কিভাবে বাংলাদেশি নাবিকদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেহেতু জলদস্যুদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খুবই স্পষ্টকাতর। অর্থাৎ কোনো ধরনের ভুল করলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। অর্থাৎ এসআর শিপিং কর্পোরেশন যেটি বলছে যে কোনো ধরনের, যেহেতু গতবারও তারা নিয়ে এসেছিল সেই পথই তারা অবলম্বন করতে চেষ্টা করছেন, বেশি বাড়াবাড়ি পর্যায়ে তারা যেতে চাচ্ছেন না। সব মিলিয়ে তাদের প্রধান যেই এখন প্রায়োরিটি সেটি হচ্ছে যে নাবিকদেরকে কিভাবে অক্ষত এবং নিরাপদে বাংলাদেশে নিয়ে আসা যায়। সব মিলিয়ে তাদের যে চেষ্টা, এবং তারা বলছে প্রয়োজনে মুক্তিপণ কিংবা চেষ্টা অব্যাহত আছে। আপনাকে ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ অপহরণকারীদের সাথে এখনও আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারেনি ঢাকা। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এমনকি তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের সাথে মধ্যস্থতা করার চেষ্টা চলছে। তবে মুক্তিপণ দেয়া হবে কিনা তা নিয়ে কৌশলগত কারণে মুখ খুলতে রাজি হননি মন্ত্রী।
ভারত মহাসাগর থেকে ফের বাংলাদেশি জাহাজ অপহরণ। এবার এমভি আব্দুল্লাহ। জাহাজে থাকা 23 বাংলাদেশি নাগরিককে উদ্ধারে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা করছে সরকার। সেই 23 জন নাবিকের জীবন নিরাপদ রাখা এবং সেই জীবন রক্ষা করে তাদেরকে আমাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, সেইভাবে আমরা কাজ করেছি। এবং আমাদের যে ডিপ্লোম্যাটিক যে জোন আছে, আমাদের ফরেন মিনিস্ট্রি, তারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেছে। অপহরণে জড়িত সম্ভাব্য সোমালীয় জলদস্যুরা দাবি করেছে মুক্তিপণ। টাকার পরিমাণ কত, কোনো দেন দরবার চলছে কিনা এখনই তা খোলাসা করতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এখনও ফর্মালি জলদস্যুদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। হোয়াট উড বি আওয়ার স্ট্র্যাটেজি সেটা তো ইন পাবলিক বলার বিষয় নয়। এর আগে 2010 সালে আরেকটি বাংলাদেশি জাহাজ অপহরণ করা হয়েছিল। সে সময় তা উদ্ধার করতে সময় লেগেছিল 3 মাস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আবারও সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়ার খবরে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ সময় দলের শীর্ষ নেতা মির্জা আব্বাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য 33 দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অনুযায়ী দেশে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। ওনার সুচিকিৎসা প্রয়োজন, সুচিকিৎসা পাওয়া ওনার সাংবিধানিক অধিকার। কাজেই এ ব্যাপারে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া যাবে, ওনাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে সুচিকিৎসা করতে যেতে দেওয়ার সুযোগ সৃষ্টি করা উচিত। গণমাধ্যমকে ডাক্তার জাহিদ আরও জানান, হার্টে এখনও বেশ কিছু সমস্যা রয়েছে খালেদা জিয়ার, তাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিসিইউতে ভর্তি করা হয়েছে তাকে। ওনার যে চিকিৎসা, সেই চিকিৎসা যাতে আরও সঠিকভাবে, সুন্দরভাবে এবং যাতে ওনার সুস্থতা আরও বেশি ত্বরান্বিত করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সেজন্যই উনি আজকে এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এর আগে 11 জানুয়ারি এভারকেয়ার হাসপাতালে টানা 5 মাস চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। পরে 29 দিন পর 8 ফেব্রুয়ারি আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর যশোরে বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। বেশিরভাগ মামলাতেই উঠে এসেছে পিচ্চি রাজা, পলিথিন বাবুর মতো কিশোর গ্যাংয়ের নাম। দিন দিন বাড়ছে সব গ্যাংদের দৈরাত্য। তরুণদের বিপথে যাওয়া সহ নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন জেলার সচেতন মহল। অপরাধীদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তবে তারাও বলছেন, সামাজিকভাবেই তরুণ প্রজন্মকে ভালোর পথে আনার কথা। এরা সবাই পিচ্চি রাজা কিশোর গ্যাংয়ের সদস্য। গত 9 থেকে 11 মার্চ গ্রেফতার করা হয়েছে এদেরকে। 32 মামলার এক আসামিকে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে। যশোর জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে শার্শাত থানাধীন দিঘালো এলাকা থেকে গ্রেফতার করা হয়। টিবি ক্লিনিক মোড়ে খুন হন সোলেমান নামে এক যুবক। তাকে হত্যার অভিযোগ ওঠে কিশোর গ্যাং পলিথিন বাবু গ্রুপের বিরুদ্ধে। গত 26 জানুয়ারি গ্রেফতার করা হয় 4 জনকে। ছেলে পেলে আমার ছেলেরা মেরে ফেলছে। আমার এই একটা ছেলেই কামাই রোজগারের লোক ছিল। ছেলেরা মারামারি করছিল, একজন আর একজনে মারছে। ওইটা ঠেকাতে গেছিল আমার স্বামী। ঠেকাতে যে ওর উপরেই মনে করেন ক্ষুব্ধ হয়ে ওরেই মেরে দিয়েছে। যশোর শহর জুড়ে এখন কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্য। আধিপত্য, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে প্রায় সংঘর্ষ, প্রাণহানি। এতে উদ্বিগ্ন জেলার সচেতন মহল।
খারাপ কাজেরই কিছু উপস্থিত আনন্দ থাকে, যার জন্য মানুষ বিশেষ করে কিশোররা তারা এই তাৎক্ষণিক আনন্দের জন্য কিশোর অপরাধের মধ্যে সংযুক্ত হয়। মানুষ সবসময় একটা আশঙ্কার ভিতরে থাকে কখন কি হয় এবং কখন কিভাবে এদের দ্বারা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনার সাথে ঘটনার সম্মুখীন হতে হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে মাঠে নেমেছেন তারা, সাথে সচেতনতামূলক কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তারা আইন সকলের অধিকার রয়েছে জামিনে যাওয়ার, কিন্তু জামিনে যাওয়ার পরে একই অপরাধীরা ভিন্ন ভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা সহ আমরা থানা পুলিশ এবং ডিবি একত্রিতভাবে কাজ করে আমরা এই কিশোরদের বিরুদ্ধে আইন ব্যবস্থা দিচ্ছি। চলতি বছরের 3 মাসে জেলায় কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারিয়েছে 5 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সেখানে পৌঁছেছে বিদ্যুৎ, ফলে উন্নয়নের ছোঁয়াও লেগেছে কিছুটা। কিন্তু যোগাযোগ ব্যবস্থার সীমাহীন দুর্ভোগে ম্লান সবকিছু। নৌপথে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন এখানকার 4 লাখ বাসিন্দা। এতে বিনা চিকিৎসায় প্রাণহানির ঘটনাও ঘটছে। সন্দ্বীপ থেকে ফিরে সেখানকার মানুষের দুঃখ দুর্দশার গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। সন্দ্বীপ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে বন্দরনগরী চট্টগ্রামের কাছেই অবস্থিত। প্রায় 3000 বছর পুরনো এই দ্বীপে এখন 4 লাখেরও বেশি মানুষ বসবাস করে। নৌপথ ছাড়া সন্দ্বীপবাসীর যাতায়াতের বিকল্প কোনো মাধ্যম নেই। ঝুঁকিপূর্ণ কাঠের নৌকা আর স্পিডবোটই তাদের একমাত্র ভরসা। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেয় এখানকার বাসিন্দারা। এখনই অনেক ভয় লাগে, যেমন এখানে যখন ঝাঁকায় তখন আরো ভয় লাগে। সাগরের মাঝখানে কি অবস্থা আছে শুধু একবার মন থেকে চিন্তা করে, সেটা একমাত্র আল্লাহই জানে কত বিপদের মুখে তখন সে আছে। এখান থেকে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় বাঁচার কোনো উপায় নাই। কিভাবে যাবে আপনি বলেন এই অবস্থায়? আর যদি ঘূর্ণিঝড় শুরু হয় তাহলে আরো বিপদ, বিশেষ করে প্রসূতি মায়েদের অবস্থা আরো খারাপ। যাতায়াতের এই সীমাহীন দুর্ভোগ সন্দ্বীপবাসীকে কাদায় প্রতিনিয়ত। বিনা চিকিৎসায় স্বজনদের মৃত্যুর শোকও বয়ে বেড়াচ্ছে অনেক পরিবার। ওয়েদার খারাপ, কিছু ছাড়ে না, পরে ওরা করতেছে, পরে গাছের মধ্যে ঘিরে দিয়া, গাছের পাশে ঘিরে দিয়া ওখানে ডেলিভারি করেছে, ডেলিভারি করাইতে মহিলা মারা গেছে, বাচ্চা প্রসব হয়েছে। আমার চোখের দেখা এগুলি। আমাদের যাতায়াতের ব্যবস্থা ভালো না ততটুকু, ওই জন্য অনেক মায়ের মারা যেতে আছে। যে গর্ভাবস্থা আপনার মেডিকেল তো এখানে নাই, অত ভালো মেডিকেল, তো এখান থেকে যাওয়ার অবস্থা মারা যেতে আছে। আমরা অনেক কষ্ট করতে আসছি। এই ইমরান আর আরাফাতের কথাই ধরুন না, কিছুদিন আগেই তাদের সন্তান সম্ভবা মা বিনা চিকিৎসায় মারা গেছেন সাগরের মাঝে। মা ছাড়া সন্তানদের জন্য এই পৃথিবী কত নিষ্ঠুর তা ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে তারা। প্রথমে এখান থেকে হাসপাতাল নিয়ে গেছিল, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিটিং নিয়ে যেতে মাঝপথে মারা গেছে। কিসে যাচ্ছিল? স্পিডবোট। মা তো চলে গেছে, এটা আল্লাহ কুদরতি, আল্লাহ নিয়ে গেছে। নদীর থেকে দেখলে যেন মা ফাইলে যেন জান্নাত পাইতে, আমাদের মতো এরকম বিপদে যেন না পড়ে, মা হারা না হয়। সাবমেরিন কেবলের মাধ্যমে সমুদ্রের নিচ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে সন্দ্বীপে, আলোকিত হয়েছে পুরো উপজেলা। কিন্তু যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির কারণে ম্লান হয়ে যাচ্ছে সবকিছু। আগামী আর 15 দিন পরে আপনি সন্দ্বীপ থেকে চিটাগাং যাওয়া, এটা বিশাল কিছু, বিশাল ভয়ের কিছু। আমরা বাইরে বেন, মনের ভিতর ভয় থাকবে। যখন মনে করেন স্পিডবোটে বা যখন আমরা আমাদের যে ট্রলারগুলো আছে ওগুলোতে যখন উঠি, লাল বোট বা যে বোট বলেন, আমরা মনে করেন এটাই নিয়ত করি হয়তো যে আমাদের এখানেই শেষ। এটা তো সন্দ্বীপ তো একটা ঝুঁকি, যে এখানে সাগর, এখানে তো ঝুঁকি থাকবো। তো সরকার ওইটুকু যদি পথ দেখে পেলে যেত তাহলে অবশ্যই কি আমরা ঝুঁকির থেকে বাঁচতে পারতাম। বঙ্গোপসাগরে সৃষ্ট বড় বড় ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই সন্দ্বীপ এলাকার বাসিন্দাদের। সেই সাথে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যাতায়াতে মানুষের রয়েছে চরম ভোগান্তি আর মৃত্যু ঝুঁকি। তারপরও এখানকার মানুষ জন্মভূমিকে আঁকড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তাদের একটাই দাবি, দ্রুতই এই ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিক সরকার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, সন্দ্বীপ, চট্টগ্রাম।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ আর নেই। বুধবার সন্ধ্যার পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে তাজমহল রোডের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। সাদি মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 2009 সালে তার শ্রাবণ আকাশে এবং 2012 সালে সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও সাদি মোহাম্মদ সাংস্কৃতিক সংগঠন রবির আগের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। সাদির এই মৃত্যু কোনো অবস্থাতেই ধরেন আমাদের কাম্য ছিল না। আমরা কখনো ভাবিনি সেইভাবে চলে যাবে। সেই রবীন্দ্রসঙ্গীতকে যে উচ্চতায় নিয়ে গেছি, যে কাজটি সে সম্পন্ন করেছে, এবং আমি খুব কষ্ট লাগছে যে এবার তাকে আমরা শিল্পকলা পদক দেব, সেটি আমাদের চূড়ান্ত হয়ে গিয়েছিল। আমরা শুধু অপেক্ষা করছিলাম মহামান্য রাষ্ট্রপতি কখন সময় দেন। 1 বছরে দ্বিগুণ বেড়েছে চিনির দাম। খুচরা বিক্রেতারা বলছেন, রমজান টার্গেট করে প্রতি মাসে দফায় দফায় দর বাড়িয়েছেন মিল মালিক আর পাইকাররা। সেই চিনির দাম অবশেষে বেঁধে দেওয়া হয়েছে। কারসাজি দামে শেষ পর্যন্ত দ্বিগুণ মূল্যেই চিনি কিনতে হচ্ছে রোজাদারদের। অসহায় ক্রেতা এই অবস্থার জন্য দুষছেন অদৃশ্য সিন্ডিকেটকে। আমির হোসেন স্মিথ এবং মামুন রশিদ অভির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মাস দেড়েক আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল চিনির দামের ঊর্ধ্বগতি। গত বছর প্রতি কেজি যেখানে বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায়, সেই পণ্য বছর ঘুরে হয়ে গেল দ্বিগুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে খোলা 140 আর প্যাকেটজাত চিনি 145 টাকা কেজিতে দাম বেঁধে দেয় সরকার। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখানে প্রতি বস্তা চিনি বিক্রি হচ্ছে ৬,৭৬০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে কেজিতে 140 টাকা। গত রমজানে যা ছিল এর অর্ধেক। 140 টাকা সরকারের খুচরা রেট যেটা ছিল ওটা হিসাব করে বেচতেছে। আমরা তো মনে করেন চিনি এখনো বেচতেছি, অ্যাসালামটা বেচতেছি 6,720 টাকা, 134 টাকা 40 পয়সা। আর আমার সিটি করে মালটা বেচতেছি 6,760 টাকা 50 টাকা এরকম বিক্রি করতেছি আমরা। সোজা হিসাব চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে মাল বাড়ে। এখানে ব্যবসায়ীদের কি দোষ? আমি যদি সরকার একদম কালকে 500 টাকা কইতাম 500 টাকা খাই বসে আছি। মধ্যাঞ্চলের অন্যতম বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে খোলা চিনি বিক্রি হচ্ছে 134 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, হাতে গোনা কয়েকটি কোম্পানি চিনি উৎপাদন ও বিতরণ করে থাকে। এসব কর্পোরেট কোম্পানি থেকে চিনি নিতে অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ সময়, ফলে বেড়ে যায় দাম। বাজার ঊর্ধ্বগতি হওয়ার পিছনে কারণটা কি? কারণ হইল যে আমি আজকে মাল কিনছি, আমি আজকে গিয়ে মালটা পাচ্ছি না। না পাওয়ার কারণ ওইখানে মিলে সিরিয়াল আছে। সিরিয়ালটা কি দেখা গেল কি আমার গাড়ি পাইতে 3 দিন 4 দিন 5 দিন এমনও দিন গেছে, আমরা আনছি 7 দিনও বৈশা রয়েছে। 7 দিন বৈশা থাকলে একটা গাড়িকে প্রতিদিন 3000 টাকা ড্যামারেজ দিতে হবে। আমাদের যে প্রাইসটা আমরা মূলতভাবে চিনিতে 10 থেকে 15 পয়সা, হাইয়েস্ট হলে 20 পয়সা কেজিতে প্রফিট করে আমরা মাল বেচেন করি। 1 বস্তা মাল বেচলে 7,000 টাকার মালে হয়তো 10 টাকা লাভ করতেছি। ভোক্তা পর্যায়ে খোলা চিনি বিক্রি হচ্ছে 146 থেকে 150 টাকা দরে। পর্যাপ্ত যোগান থাকার পরও দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতা। সিন্ডিকেট ব্যবসাদাররা বড় বড় ব্যবসাদাররা সিন্ডিকেট করছে। রমজান আসলে তো ওনারা রমজানের জন্য অপেক্ষা করে দেয়, জনগণ থেকে কীভাবে টাকা হাতায় নিবে। রমজানে এই দাম বৃদ্ধির কারসাজির জন্য খুচরা, পাইকারি ও মিল মালিকরা পরস্পরকে দোষারোপ করেছেন। আমিন বাবু, যমুনা নিউজ। চরম দুশ্চিন্তায়। অগ্নিকাণ্ডে অনেকেই নিঃস্ব হয়ে গেছে। কিভাবে সংসার চলবে আর কিভাবেই বা ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দিশেহারা অনেকেই। সরকারি সহায়তার অপেক্ষায় ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। কুষ্টিয়া ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নে গত রোববার পানের বরজে আগুন লাগে। খড় আর পাটকাঠিতে ঘেরা বরজে আগুন দ্রুত ছড়াতে থাকে। প্রায় 5.5 ঘন্টা ধরে জ্বলা আগুনে পুড়ে যায় মাঠের পর মাঠ পানের বরজ। পুড়েছে আশেপাশের জমির অন্য ফলনও। চারিদিকে এখনো পোড়া গন্ধ। বিস্তীর্ণ জমিতে আগুনের ক্ষতচিহ্ন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6টি গ্রামের প্রায় 900 পান চাষি। কেউ এনজিও থেকে ঋণ নিয়ে, কেউ বা সবটুকু পুঁজি খাটিয়ে চাষাবাদ করেছিলেন। ভয়াল আগুন নিঃস্ব করেছে বহু পরিবারকে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বরজের পান আগাম কিনে রাখেন, তারাও পড়েছেন ক্ষতির মুখে।
বরজপুরি একদম সব আমরা 2 মাইপুতে বরজে ছিলাম। আমার ছেলে যদি আমার টানি না নিয়ে যায় তাহলে আমি পুড়ি যাই। ওই মাথায় ফুল কিভাবে এখন ধরেছে আর লাখ কিনে পেয়েছে আর কতগুলো 12 লাখ 15 লাখ 10 লাখ। আমার জামার 150-200 পিলে বসছিল পুড়ে গেছে, জামার বাপের 300 পিলে বসছিল সব পুড়ে গেছে। কিভাবে আমরা চলবো? আল্লাহ কিভাবে চালাবে? এই মাঠে আমার হাজার হাজার টাকা নিম্নে 50,000 টাকা আমার মানুষের কাছে আমি পান বায়না দেওয়া আছে, এরকম ধারণারই করে থুইছি আমি। এই পান আমি আর জীবনে আর পাবো না। প্রশাসনের তথ্য অনুযায়ী আগুনে 550 বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত। চাষিদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই ক্ষতিটা পুষে ওঠার জন্য সহজ শর্তে যদি কোনো ঋণ দেওয়া যায় সেটি কিন্তু আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। আশা করছি যে আমরা সরকার থেকে সহায়তা যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করতে সক্ষম হব। পানের বরজে মাঝে মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে, এজন্য চাষিদের সচেতন হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। ওখানে আমরা বারবার নিষেধ করার পরেও ওনারা কিন্তু ধূমপান করে। এই ধূমপানটাই হতে পারে এই আগুন লাগার কারণ। আমরা বলি যে পাশাপাশি যে একদম টানা একদম বরজ না রেখে মাঝখানে যদি কিছুটা অংশ অন্য ফসল চাষ করা যায় তাহলেও কিন্তু এই ভয়াবহতা থেকে একটুখানি হলেও রক্ষা পাওয়া যায়। প্রশাসনের হিসাবে অগ্নিকাণ্ডে 35 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, যদিও পান চাষিদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। জাহিদ হাসান, যমুনা নিউজ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার 4 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। গতকাল রাতে ঘোনারপাড়ার 20 নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। র্যাব 15-এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যতে ওই বাড়িতে বৈঠকের সময় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সদস্যদের ঘিরে ফেলা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আরসার বাংলাদেশের প্রধান কমান্ডার এবং অর্থ শাখার প্রধান মোহাম্মদ করিমুল্লাহ, প্রকাশ মাস্টার কলিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী আকিজ মোহাম্মদ জুবায়ের ওরফে সাবের হোসেন, প্রকাশ ওরফে মৌলভী সাবেরকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর কপাল খুলে গেল কক্সবাজারের সমুদ্র সৈকতের শিশু শিল্পী নূরে জান্নাতের। প্রধানমন্ত্রী তহবিল থেকে 10 লাখ টাকা ছাড়াও পাচ্ছেন থাকার স্থায়ী ঘর। লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি শিল্পকলায় গান শেখার সুযোগও পাচ্ছেন শিশুটি। তার পরিবার এখন আনন্দের জোয়ার বইছে। কক্সবাজার সমুদ্র সৈকতে কম বেশি প্রায় সব পর্যটক শিশু শিল্পী নূরে জান্নাতের গানের সাথে পরিচিত। বাবা অসুস্থ, তাই গান গেয়ে সংসার চালায় 4র্থ শ্রেণীর এই ছাত্রী। এই নিয়ে গত 25 জানুয়ারি যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর সহায়তার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়ার সিদ্ধান্ত উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে নেয় এবং তাকে 10 লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তাকে কিনে দেওয়া হয়েছে। নগদ অর্থ সহায়তা, প্রধানমন্ত্রীর তহবিল থেকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র, থাকার জন্য স্থায়ী ঘর অসহায় পরিবারটির কাছে যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। যমুনা টেলিভিশনকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের জন্য আমার এত কিছু হয়েছে, শিল্পী হওয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে। যমুনা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেও জানি না আপনি যে আমার মেয়ে নিউজ করছেন, আমার মেয়ের মুখ থেকে এগুলো শুনে আপনার হতে মায়া লাগছে। ডিজি সাহেব, টিনু সাহেব এবং প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং যমুনা টেলিভিশন যেহেতু আমাদেরকে এতটুকু সহযোগিতা করছে সেই কারণে আমি কৃতজ্ঞতা জানাই। শুধু তাই নয়, শিশুটির লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। মিলেছে শিল্পকলায় গান শিক্ষার সুযোগ, পরিবার পেয়েছে টিসিবির কার্ড। স্বল্প মূল্যে পণ্য কিনতে পারে, সেজন্য তাকে তার পরিবারকে একটা টিসিবির কার্ড করে দেওয়া হয়েছে। কক্সবাজার উন্নয়ন পাশাপাশি কক্সবাজারের মানবিক সেবার জন্য উনি সবসময় যে ওনার চিন্তা ভাবনায় আছে। সংবাদকর্মীরা আছেন, তারা এই প্রান্তিক জনগোষ্ঠীর অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা এবং সম্ভাবনাগুলো তুলে ধরবেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু শুক্রবার।
3 দিনব্যাপী ভোটাভুটি চলবে রোববার পর্যন্ত। ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আছে আরও 3 প্রার্থীর নাম। লড়াই আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লাতুস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ। এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা। রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য 144 দেশে বসানো হয়েছে 295টি ভোট কেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে দিতে পারবেন ভোট। মস্কোর দখলকৃত ইউক্রেনের অঞ্চলগুলোয় হয়েছে আগাম ভোট গ্রহণ। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের রায় জানিয়েছে দনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া এবং খেরসনের বাসিন্দারা। গেল 2 যুগ ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ভ্লাদিমির পুতিন। কমিউনিজম পরবর্তী রাশিয়াকে শাসন করেছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে। অভ্যন্তরীণ সাফল্যের পাশাপাশি পশ্চিমাদের চোখ রাঙিয়ে এনেছেন বিশ্ব রাজনীতিতে শক্তির নতুন মেরুকরণ। ইউক্রেনের অভিযানের পর পুরো পশ্চিমা বিশ্বের শত্রুতে পরিণত হওয়ার পরও পিছু হটেননি সিদ্ধান্ত থেকে। 2000 সাল থেকে 2008, এরপর আবারও 2012 থেকে 2024। শপথ গ্রহণের এই দৃশ্যটুকুতে পার্থক্য যেন শুধু সময়ের। রাশিয়ার ক্ষমতা মানেই যেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2008 থেকে 2012 এই 4 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও ক্ষমতার লাগাম ছিল তার নিজের হাতেই। সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন ভ্লাদিমির পুতিন। 1990 সালে লেনিনগ্রাদে মেয়র হিসেবে রাজনীতিতে পথ চলা শুরু। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় 24 বছর ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পুতিন। কমিউনিজম পরবর্তী রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন ভ্লাদিমির পুতিন। সোভিয়েত যুগে তার চেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন কেবল একজনই, জোসেফ স্টালিন। 3 দফায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন একবার। এই শতকে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রনায়ক পুতিনই। নেই কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বী কিংবা বিরোধী নেতা। ফলে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হবেন এমনটা দিনের আলোর মতোই পরিষ্কার। একরোখা মনোভাব বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য ফিরিয়ে আনা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রচেষ্টা তো ছিলই। এর পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুতিন। তার মধ্যে ইউক্রেনের সামরিক অভিযানের পর পুরো পশ্চিমা বিশ্বের শত্রুতে পরিণত হয়েছেন তিনি। শুধু রাষ্ট্রনায়ক হিসেবেই পুতিন দেশে বিদেশে সরব তা নয়, নানা রকম ব্যতিক্রমী কাজে নিজেকে নিয়োজিত রেখেও সর্বদা থেকেছেন আলোচনায়। স্পোর্টসম্যানশিপের জন্য আলোচিত এই নেতা বিভিন্ন সময় শিরোনাম হয়েছেন। কখনো আকাশ ছুঁতে চেয়েছেন গ্লাইডারে চেপে, আবার কখনো সাবমেরিনে ডুব দিয়েছেন সাগরের গভীরে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পথের ধারে পড়ে থাকা কুকুর বিড়ালের কথা আমরা কজনই বা ভাবি। খাবারের অভাব থেকে শুরু করে মানুষের নানা অত্যাচারের শিকার হতে হয় এদের। এই প্রাণীগুলোকে বাঁচাতে তিউনিসিয়ার বাসিন্দা হুদা বোসাডা নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন এসব আহত প্রাণীদের আশ্রয়স্থল। বর্তমানে 400-র বেশি কুকুর এবং বিড়াল ঠাঁই পেয়েছে তার বাড়িতে। তিউনিসিয়ার হেমামেট শহরের এই বাড়িতেই থাকেন হুদা বোসাডা। তার পরিবারের সদস্য এই বিড়াল এবং কুকুর। 1টি 2টি নয়, 400টি বিড়াল আর 22টি কুকুর রয়েছে তার। তবে এগুলো সবই বেওয়ারিশ প্রাণী। কিছুদিন আগেও যাদের স্থান ছিল রাস্তায়। পশুপ্রেমিক হুদা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে বিড়াল ও কুকুরদের। এদের মাঝে অনেক প্রাণী অসুখে কাতরাচ্ছিল রাস্তায়। তাদের সেবা দিতে গিয়ে নিজের বাড়িকে বানিয়ে ফেলেছেন কুকুর বেড়ালের আবাসস্থল। আমার বাড়িতে এই মুহূর্তে 400টি বিড়াল ও 22টি কুকুর রয়েছে। এই প্রাণীগুলোকে ওদের প্রয়োজনীয় সকল কিছু দেওয়ার চেষ্টা করি, যেগুলো ওরা রাস্তায় পড়ে থাকলে পেত না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি ওদের নিরাপত্তা, খাবার, উষ্ণতা, নিরাপদ খাবার পানি দেওয়ার। সকালের খাবার থেকে শুরু করে রাতে ওরা কি খাবে সেটাও আমি নিজেই হাতে করি। আমি নিজে কিছুই করি না, কিন্তু আমি ওদের জন্য কাজ করি। আমার এই কাজে আমাকে অনেকেই সাহায্য করে। শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না এই পশুপ্রেমী নারীর। নিজের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র পশুদের যত্ন নেয়ায় পরিবারের রোষানলের শিকার হয়েছেন একাধিকবার। এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বহু কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু কোনো কিছুই দমাতে পারেনি তাকে। অবহেলিত আহত প্রাণীদের দেখভাল করেই বেশি খুশি তিনি।
এটি মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ওরা জানে আমি ওদের মা এবং আমি আমার সারা জীবন ওদের জন্য কাজ করতে চাই। আমার স্বপ্ন আমি তিউনিসিয়ার রাস্তায় থাকা সকল আহত বিড়ালকে আশ্রয় দিব। নিজ হাতে এসব আহত প্রাণীদের সেবা করতে বেশ বেগ পেতে হচ্ছে হুদা বোসারাকে। কিছু সামাজিক এবং পশুপ্রেমী সংগঠন আর্থিকভাবে সহায়তায় এগিয়ে এলেও তা অপ্রতুল বলে জানান এই নারী। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।